নমস্কার যুব বন্ধুরা, তোমরা শুনছো যুববাণী আর আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে দেবর্পিত। আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের রাজ্যের একজন স্বনামধন্য ইউটিউবার, যার কন্টেন্ট ক্রিয়েশন কেবলমাত্র শুধু বিনোদনই কিন্তু নয়, সেই সঙ্গে যুব সমাজকে অনুপ্রেরণাও কিন্তু জাগায়। আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছে রাজ্যের একজন বিখ্যাত ইউটিউবার অনির্বাণ ভৌমিক। দাদা, তোমাকে যুববাণীর এই অনুষ্ঠানে অনেক স্বাগত। ধন্যবাদ দেবপ্রীত, আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। প্রথমেই যেটা আমি তোমার থেকে জানতে চাইবো বা জানতে ইচ্ছে করছে বলতে পারো, কখন তুমি প্রথমে ভাবলে যে না আমি একজন ইউটিউবার হতে চাই? বা ছোটোবেলা থেকে আমরা কি করি যে একজন ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কখন তোমার মনে হলো যে না আমি একজন ইউটিউবার হতে চাই? দেখো, ইউটিউবার হওয়ার তো কোনো আমার সেরকম ছিল না, ইচ্ছা বা সামথিং ইউটিউবারই হব। বাট ছোটোবেলা থেকেই আমার ফিল্ম, মুভি এইসবের প্রতি অনেকটা ইন্টারেস্ট ছিল, অ্যাক্টিংয়ের প্রতি। ছোটোবেলা থেকে আমি শাহরুখ খানের খুব বড় ভক্ত। আচ্ছা। তো সেই থেকে অ্যাক্টিংয়ের প্রতি খুব ভালোবাসা ছিল, ফিল্মের প্রতিও। বাট আমাদের তো কোনো ইন্ডাস্ট্রি নেই না ত্রিপুরাতে। কলকাতা আছে, মুম্বাই আছে, তো এটা তো আমাদের তখন স্বপ্নের মতো। এটাতে তো আমরা যাব সেটা ভাবতেও পারি না, বা এখনও। তো 2016 শেষে মাধ্যমিক দিয়ে তখন ইন্টারনেট কিন্তু তত অ্যাভেলেবেল ছিল না, এত এখন যেরকম সস্তা প্যাকেজ ডাটা এরকম ছিল না অ্যাভেলেবেল। তো আমি আমার দাদার বাড়িতে ডঙ্গলে 3G ছিল মেবি, তো ওইটা দিয়ে খুব লিমিটেড ইন্টারনেট, আমি ইউটিউব সার্ফিং করছিলাম, ইউটিউব দেখতাম, বাট ইউটিউবে যে আপলোড করা যায় সেই বিষয়টা আমার জানা ছিল না। আচ্ছা। তো তখন আমার সামনে একটা ভিডিও আসে, হাউ টু বি এ ইউটিউবার উইথ লিমিটেড রিসোর্সেস। এই ভিডিওটাই আমার লাইফ চেঞ্জিং ছিল। আর ভিডিওটা ছিল সালমান মুক্তাদিরের, যিনি বাংলার নট অনলি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা বা বাংলাদেশ, হোল বাংলার কমিউনিটির ফার্স্ট ইউটিউবার সালমান মুক্তাদির। আচ্ছা। সো ওই ভিডিওটা একটা আমার লাইফ চেঞ্জিং ছিল, সে থেকে ইউটিউবে শুরু যাত্রা। আচ্ছা, এরপরে যেটা আমি তোমার থেকে জানতে চাইবো, আমাদের রাজ্য ত্রিপুরা, তুমি যেটা কথার মাধ্যমেই বলছিলে যে রিসোর্স কম রয়েছে, বা সেইভাবে যেটা ওয়েস্ট বেঙ্গল বলো বা বাইরে যে কোনো স্টেট বলো, সেখানে যতটা আমরা এক্সপোজারটা পাচ্ছি, সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এক্সপোজারটা অতটা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাস 10 বা 12 থেকে ফ্যামিলিকে বা নিজের আত্মীয় পরিজনকে কনভিন্স করাটা তোমার পক্ষে কতটা কষ্টকর ছিল, বা তুমি সেটাকে কীভাবে সামলেছো? এই কোশ্চেনটা আমি অনেকবারই পেয়েছি, বাট এক্সপ্লেইন ততভাবে করিনি। বাট যেহেতু তুমি আমার ফ্রেন্ড বা ভাই, তো আমি আজকে আর একটু ডিপলি বলবো। একদম একদম, নিশ্চয়ই। এই যে মানানোর ব্যাপারটা, আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস তুমি জানোই, ওরা আমাদের ভালোর চিন্তাই করে, পড়াশোনার প্রতি ওদের একটু থাকে, চাকরি। তো এটা সবার মতো আমার প্যারেন্টসেরও ছিল। তো ওইটা তো একটু কষ্ট হয়েছে, একটা ভালো সময় লেগেছে এটা বোঝাতে যে এটা একটা কেরিয়ার হতে পারে। আচ্ছা। বাট ট্রাস্ট মি, কিছু এরকম পার্সনস ছিল আমার লাইফে, যাদের একটু ইম্পর্টেন্ট রোলই ছিল। বাট কী রোলে ছিল আমি সেটা এক্সপ্লেন করবো না যে ওরা কারা। দে মেড মি বিলিভ দ্যাট আমি লাইফে কিছু করতে পারবো না, টোটালি দে মেড মি বিলিভ। আমি আমার দ্বারা লাইফে কিছু হবে না, টিচারই বলতে পারো, বললাম আমি টিচার। আচ্ছা আচ্ছা। সো ওইটা থেকে আমি তখন আমার নিজের এই যে শুরুটা করেছিলাম, জেদটা আরও বেড়ে গেছিলো যে শুরু করেছি আর এটা হবেই, করবো না, হবেই, হয়ে যাবেই, সেইভাবেই। আচ্ছা আচ্ছা। তো তোমাকে আমরা শুরু থেকেই কিন্তু কমেডি স্কেচ বলো বা ওই টাইপের কমেডি জনারটা, ওই দিকেই আমরা ওই সব টাইপের ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশন করতেই আমরা দেখে এসেছি। তো তুমি যখন শুরুটা করেছিলে তখন কি তোমার মাথায় ছিল যে না আমি শুধু কমেডি বানাবো বা মানুষকে হাসানো বা মানুষকে হাসানোর জন্যই আমি এই চ্যানেলটা খুলছি, এমন কিছু কি মাথায় ছিল, না এমনি ইচ্ছে হলো তাই? না না, সেক্ষেত্রে হলো আমি নিজে কমেডি দেখতে ভালোবাসি, কমেডি ফিল গুড কন্টেন্ট দেখতে ভালোবাসি। তো সেটাই যেটা দেখতে ভালোবাসি বানাতেও সেটাই ভালোবাসি, সেরকম আলাদা কিছু না। আমি নিজেও একটু ডার্ক জিনিস দেখতে কম পছন্দ করি, বানাতে তো নাই। তো সে থেকে ফিল গুড জিনিস আমার সবসময় ভালো লাগে, আর প্রেজেন্ট করতেও ভালো লাগে। আচ্ছা, ইদানিং আমরা একটা প্রচলন দেখতে পাচ্ছি যে যারা ইউটিউবার, যারা একটু ফেমাস হয়ে যাচ্ছে, তারা তাদের যে প্যাশনটা বা তাদের যে প্রফেশনটা সেটা সিনেমার দিকে, অ্যাক্টিংয়ের দিকে বেশি চলে যাচ্ছে, টার্ন করিয়ে দিচ্ছে। যেমন কিছুদিন আগে দেখতে পেলাম ভুবন বাম যেটা করলো, হটস্টারে একটা করলো, হ্যাঁ করলো, তারপরে করণ জোহরের সঙ্গে একটা নতুন ফিল্ম আসছে। সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো
আবারও আমার একই জায়গার থেকে প্রশ্নটা, আমাদের রাজ্য পার্বত্য ত্রিপুরা রাজ্য, সেখানে কি কি বাধা তোমার কাছে পার্সোনালি এই 10 বছরে বলো বা 9 বছরে 8-9 বছরে বলো, তোমার কাছে কি কি বাধা তুমি ফেস করেছো, যেটা হয়তো আমি যদি বাইরে থাকতাম, ধরো কোনো মেট্রোপলিটন সিটিজে থাকতাম, সেই বাধাটা হয়তো আমার ফেস করতে হতো না? দেখো, প্রথমত তুমি কিছু একটা তোমার প্যাশন ফলো করছো, এটা হোক মানে সিঙ্গিং হোক বা ডান্স, ইউটিউব, তোমার একটা টাইমে তোমার এটাকে সাস্টেন করতে তোমার রেভিনিউ জেনারেশন লাগবে। তো সেটাই আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম। মানে এখানে কোনো বড় ব্র্যান্ডস আসে না, ঠিক আছে? তো আসলেও মানে তারা যেই মানে অ্যামাউন্টে পে করে, ধরো সেম নাম্বার অফ ফলোয়ার্স নিয়ে আমি যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম 10 টাইমস বেশি আমি পেমেন্ট পেতাম ওইটার ক্ষেত্রে। তো সেটাই একটা টাইমে সার্ভাইভ করাতে এটা একটু টাফ হয়ে যায়। বাট স্টিল আই বিলিভ যে মানে গ্রো হচ্ছে, অনেকটাই গ্রো হয়েছে। মানে আমি যখন শুরু করেছিলাম তখন থেকে তো এখন মানে এখন হিউজ ডিফারেন্স, মানে গ্রো হচ্ছে। আর আই হোপ মানে আরও গ্রো হবে। আচ্ছা, এরপর যেটা জানার ইচ্ছে করছে, আমরা যারা যুবরা আছি, যুব সমাজ যারা আছি, তারা একটু আগেই তুমি বলছিলে বা আমিও তোমাকে সেই প্রশ্নটা করলাম যে মা বাবা চায় যে তার ছেলে ডাক্তার হবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হবে। একজন 12-13 বছর বলো বা 17-18 বছর বয়সী একজন ছেলে কিংবা মেয়ে তার মা বাবাকে গিয়ে কিভাবে বলবে যে আমি একজন ইউটিউবার হব? কি বলা উচিত যাতে সেই মা বাবা সেই জায়গায় দাঁড়িয়ে কনভিন্স হয়ে যায়? কথা বলে আই গেস কোনো কনভেন্স হবে না, এটার কোনো ওয়ে নেই। বা এটা মানে যে কেউ নাই হওয়ার কথা। আমাকেও যদি তুমি ধরো আমরা একটা প্রজেক্ট করব, তুমি আমার কাছে কোনো একটা প্রজেক্ট নিয়ে আসলে, তোমার কথায় কনভেন্স আমি আই ডোন্ট নো কী হবো কিনা, আনটিল অর আনলেস আমি দেখবো তোমার রেজিউমে কী আছে কি। তো সেম আমার ক্ষেত্রেও হয়েছে, মানে কথায় তো কনভেন্স হওয়ার মানে কোনো আমি জানি না ওয়ে। বাট হ্যাঁ, তুমি যদি মানে ডেডিকেটেড হও, ইউটিউবার বলতে কি মানে তুমি যে কোনো একটা নিশেতে ডেডিকেটেড হও, তোমার ডান্স ভাল লাগে, তোমার কমেডি করতে ভাল লাগে, গান গাইতে ভাল লাগে, এখন তো ওপেন প্ল্যাটফর্ম আছে, তো তুমি তোমার সবটা দিয়ে দাও, রেজাল্ট তো আসবেই। তো সেই রেজাল্ট দেখেই কনভিন্স হবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, বিশেষ করে ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস যেটা লক্ষ্য করেছি যে যতটা না মানুষের প্রশংসা সেই কন্টেন্ট ক্রিয়েটারটা পায়, তার থেকে বেশি সমালোচনা কিন্তু তাদের সহ্য করতে হয়। সেটা এখন অনলাইনে ফেসবুক ইনস্টাগ্রামেও হতে পারে, সামনাসামনি দেখা হলে হতে পারে, সে তো একজন ইউটিউবার, সে তো কিছু করে না। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার নিজের মনকে কি করে মানিয়েছো যে লোকে যা বলবে তা আমি পাত্তা দেবো না, তোয়াক্কা করবো না, আমি আমার মতো চলবো? দেখো, এটা তো প্র্যাকটিক্যালি বলি, মানে মানানোর কিছু নেই। আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। লাইক ধরো মানে এটা মানে পার্সেন্টেজ এত থাকে না, তুমি যেটা বললে, তুমি যদি এটা মানে এমন কিছু কন্টেন্ট না বানাও যেটা সোসাইটির জন্য হার্মফুল বা কোনো কমিউনিটির জন্য, তো তোমাকে অবশ্যই মানে মানুষ এইভাবে তো বেশ করবে না। বাট হ্যাঁ, একটা ফিউ অ্যামাউন্ট অফ অডিয়েন্স আছে যাদের মানে সোশ্যাল মিডিয়াতে কাজই মানে কিবোর্ড ওয়ারিয়র, মানে হোয়াট এভার দে সি তারা নেগেটিভ কমেন্ট করবেই। তো এবার নেগেটিভ কমেন্টের মানে একটা লজিক্যাল আমার রিপ্লাই, লাইক আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, ভিডিও আপলোড দিচ্ছি, আমার ভিডিও দিয়ে আমার যা আর্নিং হওয়ার হয়ে যাচ্ছে, ব্র্যান্ড আসছে, সব কিছু স্মুথলি হচ্ছে। তো ওরা যারা কমেন্ট করছে ওদের টাইম দিচ্ছে, আমার এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, এতে আমার কোনো কিছু লিটারেলি যায় আসে না। তো এটাতে আমার তো কোনো সমস্যা হয় না। তার মানে তুমি কি বলতে চাইছো যে মানুষ যা ভাবুক আমার একদমই না ভাই। অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ মানে আমি ধরো একটা ফোন নেবো বা একটা ক্যামেরা নেবো, এই বিলটা তো আমি পে করবো। তো ওরা কি ভাবলো, ওই ভাবনা দিয়ে তো আমার এই আর কি। একদম। আচ্ছা, যারা নতুন ত্রিপুরাতে, আগরতলাতে যারা নতুন করে ইউটিউব শুরু করতে চায়, ইউটিউবে ঢুকতে চায়, তাদের জন্য কোন জনারটা বেস্ট তুমি মনে করো? যে এখন তো ইদানিং দেখছি সবাই ব্লগার হয়ে যাচ্ছে, সবাই ব্লগিং করছে, ফুড ব্লগিং করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একজন ইউটিউবার হয়ে তুমি লোকেদের বা যুব সমাজকে কী সাজেশন দিতে চাও যে এই জনারটা যদি আমরা করি তাহলে হয়তো সাকসেসের রেটটা একটু বেশি থাকবে? প্রথমত মানে আমি এইটারই এগেনস্টে একদম, যে কোন জনার মানে আমি সিলেক্ট মানে করে এগোবো। আমার কাছে যেটা ভালো লাগে ওইটা আমি বানাবো, আর ওইটাতে আমার মানে 100 না, মানে যতটা আছে সব সময় দিয়ে দেবো, মানে সব ঘোরা ফেরা সব বাদ দিয়ে আমার সবটা দিয়ে দেবো। তো ওইটা সাকসেস হবেই, রেশিও মানে 100%ই। কিন্তু তোমার আগে ডিসাইড করতে হবে যে আমি অমুকের থেকে দেখে এই কন্টেন্ট অমুক সাকসেস পেয়েছে, আমি এটা বানাবো। এটা করা যাবে না, তোমার যেটা ভাল লাগে ওইটাই করতে হবে।
এই জিনিসটা যেটা তুমি বললে অমুকের থেকে দেখে আমি এই জিনিসটা করব না, এইটা ধরেই আমার একটা প্রশ্ন। ইদানিং যেই চলনটা আমরা দেখতে পাচ্ছি যে একজন একটা কন্টেন্ট করে ফেমাস হয়ে যাচ্ছে, এবার 100 জন সেই জিনিসটাকে ফলো করছে, কপি করছে, তো সেই জিনিসটা নিয়ে তুমি কি সেটার সাস্টেনেবিলিটি বেশি না তো। মানে ধরো তুমি কাউকে ফলো করে বা কারোর রেপ্লিকা হচ্ছ, সেটার সাস্টেনেবিলিটি বেশি না, তুমি লং টার্মে ওইটা মানে রান করতে পারবে না, তো তোমারই লস। তোমার নিজের আইডেন্টিটি বা ফেস ভ্যালু ক্রিয়েট না করতে পারলে মানে কন্টেন্ট ক্রিয়েশন না করা বেটার, আইদার আরে না হলে এটা টাইম ওয়েস্ট জাস্ট। তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফলোয়ার্স পাবে কিছুদিনের জন্য, বাট তারপর আর এগুলো ওয়ার্ক করবে না। আচ্ছা, এবার একটু অন্য ধরনের প্রশ্নে আসি। তুমি যদি ইউটিউবার না হতে তাহলে কি করতে বা কি প্রফেশনে তুমি থাকতে? এটা লিটারেলি মানে আমি নিজেও জানি, আমি বিটেক করেছি ঠিকই, বাট চাকরির আমার কোনোদিনই মানে ইচ্ছা নেই। তো প্রফেশন তো নিশ্চয়ই একটা আমরা থাকতাম, মেবি কোনো কর্পোরেট জব করতাম। কর্পোরেট জবে থাকতে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোমার থেকে জানতে চাইবো, ইউটিউব, ইনস্টাগ্রাম, কন্টেন্ট ক্রিয়েশন, ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা তুমি শুরুতেই তোমার একটু বলছিলে, মিউজিক ইন্ডাস্ট্রি, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে সেই ইন্ডাস্ট্রিটা সেইভাবে নেই। তুমি কি মনে করো যে আজ থেকে 10-15 বছর পরে, এখন না হলেও আজ থেকে 10-15 বছর পরে এই ইন্ডাস্ট্রিটা কি গ্রো করবে? আর যদি করে তাহলে তার জন্য কারা দায়ী হবে বা কিভাবে সেটা গ্রো করতে পারে? কোন ইন্ডাস্ট্রির কথা বলছো স্পেসিফিক্যালি, ফিল্ম নাকি ইউটিউব? ফিল্ম, ইউটিউব দুটো মিলিয়েই, এই যে মিডিয়া যেটা রয়েছে। আচ্ছা, ফিল্মের কথা তো আমি জানি না, কারণ ফিল্ম মানে গ্রোথ থেকে বেশি ডে বাই ডে মানে ইয়ে হচ্ছে, ডাউন হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলও তুমি জানো তো, বাট ইউটিউব তো গ্রো করছে, বাট মানে এটা আরও ভালোভাবে গ্রো করবে যখন এখানে মানে আরও অনেক মানে ভ্যারাইটি অফ কন্টেন্ট ক্রিয়েটার্স হবে, নাকি শুধু ব্লগার্স। মানে এটা হার্শ রিয়েলিটি, মানে শুধু সবাই ব্লগস বানালে তো মানে এটা একটা কীভাবে বোঝাবো আমি তোমাকে, ব্র্যান্ডস এভাবে ওয়ার্ক করে না আর কি। ব্র্যান্ডস চায় মানে ভালো নাম্বারস অফ একটা জায়গার যখন আসবে, ও একটা মানে ক্রিয়েটার সিলেক্ট করে আসে না, ঠিক আছে, ওর কাছে মানে 10 থেকে 20টা ভালো কন্টেন্ট ক্রিয়েটার্স লাগবে, যাদের শুধুই এঙ্গেজমেন্ট না, যাদের ফেস ভ্যালু আছে। মানে ও যদি মানে একটা কথা বলে ওর অ্যাকাউন্টে 10 জন শুনবে, ইনফ্লুয়েন্স হয়, ইনফ্লুয়েন্সার মানে এটা। তো সেরকম কন্টেন্ট ক্রিয়েটার হতে হবে যাদের কন্টেন্টের ভ্যালু আছে আর কি। আচ্ছা আচ্ছা, এবার আমি তোমাকে কয়েকজন ইউটিউবারের নাম বলবো, এক লাইনে বা এক কথায় তুমি তাদের সম্পর্কে কি ভাবো বা তোমার কি আইডিয়া সেটা একটু আমাকে জানাবে। প্রথমেই তোমারও প্রিয়, আমাদের সবার প্রিয় দ্য বঙ্গাই, ইন্সপিরেশন। আচ্ছা, তারপর ক্যারিমিনাটি, গুড হিউমার। ভুবন বাম, দ্য কিং অফ ইউটিউব। আচ্ছা, আশিস চেঞ্চলানি, ওয়ান অফ দি বেস্ট কমেডিয়ান। সিনেবাপ মৃন্ময়, দেখি না। আচ্ছা, এবার ত্রিপুরায় যদি বলি, তুমি বাদে ফানলিক ছোকরে বা অনির্বাণ ভৌমিক বাদ দিয়ে তোমার প্রিয় ইউটিউবারকে 2-3 জন যদি বলো। এই তো কাউন্টিং মাইলসের অমিত দা, আচ্ছা, রাজেশ দা, আর ইমিডিয়েটলি তো রাজেশ দা বলতে রাজেশ দাস, রাজেশ দাস, হ্যাঁ, আর নাম মনে পড়ছে না এখন, বাট হ্যাঁ আরও 1-2 জন তো থাকবেই। আর আমি অল ইন্ডিয়াতে যাদের নাম বললাম তাদের বাদ দিয়ে কি তোমার কেউ প্রিয় ইউটিউবার রয়েছে? আমার অল টাইম মানে যদি ইউটিউবার বলো শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বাদ দিয়ে, অল টাইম ফেভারিট ইউটিউবার সালমান মুক্তাদির। আচ্ছা বাংলা। আচ্ছা, তুমি শুরুতে বলছিলে যে শাহরুখ খানকে তুমি পছন্দ করো, কিংবা তোমার সোশ্যাল মিডিয়াতে গেলেই শাহরুখ খানের ব্যাপারটা আমরা সকলেই, যারা তোমাকে পার্সোনালি চিনে বা জানে, আমরা শাহরুখ খানকে তুমি ভালোবাসো সেটা আমরা সকলেই জানি। শাহরুখ খান যেই জায়গা থেকে উঠে এসেছে, এই যে শাহরুখ খানের যে জার্নিটা, সেই জার্নিটা থেকে তুমি কতটা ইন্সপায়ার্ড? আমি একটা শাহরুখ খান থেকে বেশি মানে রিয়েল লাইফ যে শাহরুখ খান, যে যেখান থেকে শুরু করে উনি আজকে যেখানে আছেন, ওই জার্নিটারই ফ্যান। কারণ মানে যখনই আমি মানে লো ফিল করি, তখন আমাকে রিমাইন্ডার দেয়, দেখো আমি বা তুমি কিন্তু ওর যে স্টার্টিং, এর থেকে বেটার আজকে লাইফ লিড করি। এটা তুমি মানো কিনা জানি না, একদম। ও দিল্লি থেকে যদি মানে একটা বিলো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আজকে নট অনলি গুড সাকসেসফুল মানে একটা মানে অ্যাক্টর না, কিন্তু হি ইজ মানে বিবিসি অ্যান্ড CNN ডিক্লেয়ার করেছে হি ইজ দি মানে ওয়ার্ল্ডস বিগেস্ট সুপারস্টার। সো উনি যদি এতটুকু করতে পারে, মানে আমাদের তো বহুত বেশি রিসোর্সেস, ব্যাকআপ সব কিছু আছে, তো কেন আমরা পারবো না আমাদের ড্রিম ফুলফিল করতে? একদম একদম। তোমার কাছে প্রায় আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষ দুটো প্রশ্ন তোমার কাছে আমার থাকবে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি
বিশেষ করে বাইরে বলো বা ত্রিপুরায় সেই জিনিসটা একটু কমই দেখা যায়, যে আমরা যেই মুহূর্তেই একটু ফেমাস হওয়া শুরু করি বা লোকে আমাদের চিনতে শুরু করে, সেই জায়গায় আমাদের মধ্যে একটা ইগো বা একটা হিংসের মতো জিনিস কাজ করতে শুরু করে। সেটা মানুষের সাইকোলজিক্যাল বিহেভিয়ার, সেটা আমরা চাইলেও হয়তো আটকাতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একজন অনির্বাণ ভৌমিক ইউটিউবার, ওয়ান অফ দ্য প্রথম ইউটিউবার ত্রিপুরা রাজ্যের এবং ওয়ান অফ দ্য ফেমাস ইউটিউবার, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষজন যখন তোমায় রাস্তা দিয়ে গেলে পরে তোমাকে বলে অনির্বাণদা কেমন আছো, সেই সময় তুমি কি ভাবো যে না আমি একজন ইউটিউবার, আমি আমার মতো থাকতে চাই, আমি লোকেদের সাথে মিশবো না, সেই জায়গায় তোমার মধ্যে কি কাজ করে? আমি তো ডে ওয়ান থেকে ওদেরই চেয়েছিলাম এটার জন্যই কাজ করা, তো কেন আমি মিশবো না? তো এটা খুবই ভালো লাগে আর সামনেও ভালো লাগবে, কারণ কাজ করাই এটার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার কাছে যে আমার শেষ প্রশ্নটা, আমাদের রাজ্যের সকল যুব সমাজের কাছে ইউটিউব নিয়ে যদি ইউটিউবে তারা আসতে চায়, কিভাবে তারা আসতে পারবে, বা যদি এসে পড়ে কিভাবে তাদের জার্নিটাকে তারা নিজের ফ্যামিলির বাধা টপকে বা রিলেটিভদের বাধা টপকে, সব কিছুর যত সার্কামস্ট্যান্সিয়াল বাধাগুলো রয়েছে সেগুলোকে টপকে কিভাবে এগিয়ে যেতে পারবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে যে না, ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও ইউটিউবে একটা পেশা, সেটা যদি একটু সবার যুব সমাজের উদ্দেশ্যে বলো। আমি শুধু ইউটিউবের জন্যই বলবো না, মানে ওভারঅল আর্ট মানে ফিল্ডের জন্যই বলবো। মানে আর্টিস্টরাও অনেক স্ট্রাগল ফেস করে। তো আমি জাস্ট মানে একটা মানে মেসেজ, মানে আমার হোল মানে 8-9 বছরের কেরিয়ার থেকে যেটা শিখেছি বা এক্সপিরিয়েন্স করেছি সেটাই বলতে চাই, যে অবস্ট্রাকেলস আসবে, এবার রিলেটিভ হোক, বহুত কিছু হোক, মানে এগুলো ফেস করতে হবে, এটা নতুন কিছু না। বাট আমি শুধু একটা জিনিস বলতে চাই, তুমি যদি একবার ডিসাইড করে নাও যে তুমি এই গোল ফুলফিল করবে, এটা মানে মানে এটা আটকানোর কোনো চান্স নেই। বাট এটা মেক শিওর করতে হবে যে তুমি এটা করবেই, আর এটার জন্য তোমার যত দিতে হয়, যা ডেডিকেশন দিতে হয় 100% 200% সেটা দিয়ে দাও, কোনো মানে কি বলবো মানে ইয়ে ছাড়া, লাইক ইচ্ছেটা থাকা দরকার, তাই তো? ফাঁকি দেওয়া ছাড়া বলতে হ্যাঁ, পারো, একদম, যে একদম। করব করছি এই ছাড়া, লাইক আমার এটা গোল, এটা আমি ফুলফিল করবই, এবার কত বাধা আসবে কি আসবে। তুমি যে বললে রিলেটিভের কথা, তখন মাথায় এটা রাখা উচিত যে যেদিন তুমি গোলটা ফুলফিল করবে ওই দিন কিন্তু ওই সাকসেসটা এনজয় তুমিই করবে, তোমার রিলেটিভ করবে না। তো এটার জন্য স্ট্রাগল যত কিছু ফেস করতে হবে এটা তোমারই করতে হবে, তোমার ড্রিম সব কিছু তোমারই করতে হবে, তোমারই ইনিশিয়েটিভ নিতে হবে, তোমার ডেডিকেটেড হতে হবে, রেজাল্ট তোমার। মানে মাঝপথে থামলে চলবে না, তাই তো? থামা যাবে না, ইচ্ছেটা থাকতে একদম। হবে, তাই তো? একদম। অসংখ্য ধন্যবাদ অনির্বাণদা, থ্যাংক ইউ সো মাচ, যুববাণীতে আসার থ্যাংক ইউ। জন্য এবং আমার ডাকে সাড়া দিয়ে আসার জন্য। যুববন্ধুরা, এতক্ষণ শুনছিলে তোমরা আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য একজন ইউটিউবার অনির্বাণ ভৌমিকের কথোপকথন। আমরা কথা বলছিলাম দাদার সাথে। দাদা জানালো কি করে আমরা ইউটিউবের জগতে পা রাখতে পারি, বা তোমরা যারা এতক্ষণ শুনলে আমার কথা, তোমরা যদি চাও ইউটিউবে আসতে চাও, দাদা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। দাদাকে একদম, তাই তো? একদম 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 ফেসবুকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ শুনছিলে তোমরা যুববাণী।